সমবেত আমার মা ভাই বোনেদের সকলকে আমার অন্তরের অভিনন্দন ও প্রণাম জানাচ্ছি। প্রচণ্ড রোদ্দুর, বাইরে অনেকেই দাঁড়িয়ে আছেন যাদের কাছে হয়তো ছাতাও নেই, একটা ওড়না পর্যন্ত নেই বা একটা টুপি পর্যন্ত নেই, যে তারা রোদ্দুরের মধ্যে থেকে একটু নিস্তার পাবেন। আমি একটা কথা বলি, যারা নিচে আছেন সিকিউরিটির, এই দিকটা করে দিন মেয়েদের, এই দিকটা আমার বাঁদিকে আপনারা এদিকটা বসুন। ওদিকে রৌদ্রে যারা দাঁড়িয়ে আছে তাদের কিছু পারলে এই দিকটা ঢুকিয়ে দাও। একটা বলেছি বাস সবসময় খোলা আছে, ওখান থেকে ঢুকিয়ে দাও কিছু। দেখো রোদ্দুরে হিট স্ট্রোক হয়ে যাবে। এইখানটা বসুক না, জায়গা আছে তো। এবার থেকে আমি বলেই দিচ্ছি যে মিটিংয়ে আরেকটু বেশি করে শেড বাড়াতে হবে। এখানে হয়তো লক্ষাধিক মানুষ আছেন, কিন্তু বাইরেও প্রায় 50-60 হাজার মানুষ গরমের মধ্যে দাঁড়িয়ে আছেন। আপনাদের আমি প্রণাম জানাবো না, কৃতজ্ঞতা জানাবো না, ধন্যবাদ জানাবো না, নমস্কার জানাবো না, সালাম জানাবো না, জোহার জানাবো, কিছুই বুঝতে পারছি না। আপনারা তার অনেক উচ্চে। আমাদের এখানে আমাদের নেতৃবৃন্দ অনেকেই আছে, সবার নাম তো একটা মিটিংয়ে বলা সম্ভব নয়। উপস্থিত সকলে, আমাদের প্রার্থী অভিজিৎ আছেন, দেবাংশু আছে, দেবাংশু ভট্টাচার্য, রাজীব ব্যানার্জি আছে, আমাদের ইলেকশন অবজারভার। আমাদের এখানে প্রার্থী হচ্ছেন আমাদের ছোট্ট ছেলে, ছাত্র যৌবনের লড়াকু নেতা দেবাংশু ভট্টাচার্য। ডক্টর সৌমেন মহাপাত্র আছেন, অসিত ব্যানার্জি আছেন, চিত্ত মাইতি আছেন, বিপ্লব রায়চৌধুরী আছেন, জ্যোতির্ময় কর আছেন, অখিল গিরি আছেন, সুকুমার দে আছেন, তিলক কুমার চক্রবর্তী আছেন, এছাড়াও আরও অনেকেই আছেন। সবার নাম আমি এই জন্য বলতে পারছি না যে একটা মিটিং থেকে এত নাম একসাথে বলা যায় না। আমি আজকে দেবাংশুর হয়ে আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে এসেছি। আমি জানি প্রচণ্ড গরম, বাংলায় 3 মাস ধরে ইলেকশন চলবে। আমি নির্বাচন কমিশনকে একদিন অনুরোধ করব, বেশি না, এই রকম একটা ফাটাফাটি রোদে 8 ঘন্টা দাঁড়িয়ে থাকুন তো, 8 ঘন্টা সময় কাটিয়ে যান। মেদিনীপুরের যে কোনো একটা জায়গা বেছে নিন, বা বীরভূম বা বাঁকুড়া বা পুরুলিয়া বা দুর্গাপুর বা আসানসোল বা বর্ধমানের একটা জায়গা বেছে নিয়ে 4 ঘন্টা দাঁড়িয়ে থাকুন এবং দেখুন, উপলব্ধি করুন রৌদ্রের মাত্রাটা কত বেশি। রৌদ্রে দগ্ধ হয়ে, তপ্ত হয়ে, নির্বাচনটা হচ্ছে গণতন্ত্রের উৎসব, কিন্তু বাংলা কী অপরাধ করলো যে বিজেপিকে সন্তুষ্ট করবার জন্য 7টা ফেজে ইলেকশন করতে হচ্ছে? তামিলনাড়ুর ইলেকশন হয়ে গেছে, আর আমাদের দেখুন সবে একটা হয়েছে। মানে একদিনে 10 দিন টাইম, 10 দিন পর 4টে ইলেকশন হবে।
মালদা উত্তর দক্ষিণ, মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ। তারপর হাতে 4 দিন করে প্রচারের টাইম পাবেন, 8টা করে ইলেকশন হবে। নিজেদের মতো করে সাজিয়েছে দাবার গুটি, যাতে নিজেদের টাইমটা বের করতে পারে আর আরাম করে করে একটু একটু করে প্রোগ্রাম করে নিজেদের শরীর বাঁচিয়ে মানুষের শরীরকে বিপদে ফেলতে পারে। এই জন্যই অবস্থা। আমি একটা কথা বলবো, এরা যারা দাঁড়িয়েছে এদের দাও না, এই পর্যন্ত আসতে দাও না। না, এই যে ওইখানে খালি আছে, এই জায়গাটা দাও। যারা ওখানে দাঁড়িয়ে আছে এইখানে, এইটুকু বাদ রাখো, বাদ বাকিটা দিয়ে দাও। আমি মনে করি আমার নিজের জীবনের দামের থেকেও মানুষের জীবনের দাম অনেক বেশি। হিটস্ট্রোক হয়ে অলরেডি একজন মারা গেছে গঙ্গারামপুরে, সেদিন মিটিংয়ে এসেছিল। তাই মনে রাখবেন, মানুষকে এভাবে কষ্ট দেওয়ার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছি না। ব্যাখ্যা একটাই, বিজেপি যা বলবে দেশে ইলেকশন কমিশন তাই করবে, এছাড়া আরও কোনো ব্যাখ্যা নেই। আমি বিশেষ করে মনে করি তমলুক জেলা, এই জেলা আন্দোলনের পীঠস্থান, স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান। পিছাবনি আন্দোলন থেকে শুরু করে নতুন জাতীয় সরকার তৈরি হওয়া থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলা থেকে শুরু করে যখন অবিভক্ত জেলা ছিল, ক্ষুদিরাম, সতীশচন্দ্র সামন্ত, সুশীল ধারা, বীরেন্দ্রনাথ শাসমল থেকে শুরু করে একাধিক ব্যক্তি এই জেলায় বিভিন্ন সামাজিক কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি, স্বাধীনতার কর্মসূচির জন্য জীবন পর্যন্ত দিয়েছেন। আর এই জেলায় আসলে আমার কি মনে হয় জানেন? আমার অনেক কিছু পুরনো দিনের কথা মনে পড়ে। কারণ তমলুক তো আমি আজকে নই, তমলুক মহিষাদল বা এগড়া বা নন্দীগ্রাম, পটাশপুর বা হলদিয়া, খেজুরি বা পাঁশকুড়া, মিদনাপুরে এদিকে ইস্ট আছে, ওদিকে ওয়েস্ট আছে, সব নিয়েই তমলুক জেলা পড়ে। এবং এই তমলুক জেলায় মনে রাখবেন, আমরা নন্দকুমার থেকে শুরু করে আমি সবার কথাই বলছি, মনে পড়ে সেই দিনগুলোর কথা যখন নন্দীগ্রামে গুলি চলেছিল। আমায় সিপিএমের গুন্ডারা মদ খেয়ে কোলাঘাটে আটকে দিয়েছিল এবং কোলাঘাটে আমার গাড়িতে যখন পেট্রোল বোমা মারার চক্রান্ত হলো, সেদিন গোপাল গান্ধী রাজ্যপাল ছিলেন মাননীয়। রাত্রির 2টো নাগাদ আমাকে খবর পাঠালেন আমি যেন ওই 2 ঘন্টা ওখান থেকে সরে যাই, তা নাহলে আমাকে যে কোনো মুহূর্তেও মেরে ফেলতে পারে। আমি কিন্তু সেদিন আপনাদের জেলার কোনো নেতা নেত্রীদের দেখিনি যে রাস্তায় ছিলেন না। আলবাত চ্যালেঞ্জ জানিয়ে বলছি। বাধ্য হয়ে আমরা গেলাম, কোলাঘাট আমাদের বুক করা ছিল। কোলাঘাট থার্মেল পাওয়ারের যে গেস্ট হাউসটা আছে, সেখানেও যাতে আমরা ঢুকতে না পারি বড় বাস রেখে দিয়েছিল। কি সাংবাদিক বন্ধুরা, মিথ্যে কথা বলছি না? যারা সেদিন ছিলেন তারা এই সত্যতা স্বীকার করবেন। কোলাঘাটে রেখে দিয়েছিল বাস, মানে বড় বাস, পাবলিক বাস, যাতে আমরা গেট দিয়ে ঢুকতে না পারি। সেই গেট টপকে
জিনিসপত্র নিয়ে আমাদের ঢুকতে হয়েছিল। পরের দিন সকালে 10টা নাগাদ আমি আনিসুরকে ডেকে পাঠাই। আনিসুর পাঁশকুড়ার ছেলে, যে এখন জেলে আছে এইখানকার গদ্দারটার জন্য। সেদিন যখন কেউ ছিল না, আনিসুরকে বললাম, আনিসুর, ওরা তো আমি যেখানেই যাচ্ছি আটকে দিচ্ছে, তারা তো এতগুলো মানুষ গুলি খেয়েছে, আমাকে তো তাহলে পৌঁছতে দেবে না, কি করে পৌঁছাই বলতো? আমি বললাম, তোর স্কুটার বা বাইক কিছু আছে? বললো, হ্যাঁ দিদি, আমার একটা বাইক আছে। আলো, কাউকে কিচ্ছু বলবি না, তুই বাইকটা চালাবি আর তোর পেছনে আমি বসবো, আর সিপিএম মেন রাস্তা হলেই আটকাবে, আমরা গ্রামের ভেতর দিয়ে তমলুক পর্যন্ত আসবো। আগে তমলুক হাসপাতালে অনেকে ভর্তি ছিল, সেই জন্য যখন তমলুকে এসে পৌঁছেছি তখন সিপিএমের কাছে খবর গেছে, আরে এরা তো ঢুকে গেছে। তখন সেখানে বসে পড়েছে। যেই বসে পড়েছে, আমরা হাঁটতে হাঁটতে হসপিটালে গেছি। নিয়ে রাত্রে কোথায় থাকবো? তখন তো আর তমলুক এত ডেভেলপ ছিল না, মহিষাদল এত ডেভেলপ ছিল না, সেদিন তো কিছুই ছিল না। আমি চিত্ত মাইতিকে ধরলাম। চিত্ত মাইতি আর চিত্ত মাইতির বউ শিখা মাইতি আমার দীর্ঘদিনের পরিচিত। আমি চিত্তদাকে বললাম, চিত্তদা, একটা থাকার ব্যবস্থা করা যাবে একটা রাতের জন্য? চিত্তদা একটা গলির মধ্যে একটা ছোট্ট জায়গা দেখে আমাকে বলল, আজকের রাতটা আপনারা এখানে থেকে যান। কিন্তু থাকবো যে, আসার সময় তো দাঁত মাচনটাও নিয়ে আসতে পারিনি, ব্রাশটাও নিয়ে আসতে পারিনি। শিখা মাইতিকে ডেকে পাঠালাম রাত্রির বেলায়। বললাম, শোনো না শিখাদি, প্রবলেম হচ্ছে, আমি যে শাড়ি পরি সে শাড়ি তো আর পাওয়া যায় না সব জায়গায়। তোমাকে আমি শাড়ি চাইলে তুমি একদিনের জন্য নিশ্চয়ই আমাকে একটা পরার শাড়ি দিতে পারো, কিন্তু আমি যেগুলো পরি সেগুলো তো তোমরা পরো না। তুমি বরঞ্চ আমাকে মেয়েদের আর যার যা লাগে পরিধান করতে গেলে আমাকে দুটো দাও, আর বাদ বাকি শাড়ি আমি নিজেই কেচে নেবো, রাত্রে আমি শুকিয়ে নেব, পরের দিন আমি নন্দীগ্রাম যাব। এভাবেও দিন গেছে। তারপরে যখন গেলাম, কারো পাত্তা ছিল না, কেউ বেরোয়নি, না পিতা না পুত্র, কেউ না। আমি যখন গেলাম নন্দীগ্রাম হাসপাতালে, সুপিয়ান হয়তো এখানে উপস্থিত নেই, কোথায় আছে? আমি কথাগুলো মিথ্যে বলছি না সত্যি বলছি। আমি যখন নন্দীগ্রামে গেলাম তখন হাসপাতালে পেশেন্টদের দেখতে গেছিলাম, কাঁদানে গ্যাস ছুড়ল। আর তার ঠিক 15 দিন আগে আমার গল ব্লাডার অপারেশন হয়েছিল, কারণ আমি সিঙ্গুরের কৃষিজমি আন্দোলন নিয়ে, নন্দীগ্রামের আন্দোলন নিয়ে আমি 26 দিন অনশন করেছিলাম। তাই তখন আমার দুটো জিনিস শরীর থেকে বাদ দিতে হয়েছিল। জাস্ট অপারেশন হয়েছে, তার মধ্যে আমি বেরিয়েছি, তার মধ্যে ওরা আমাকে ওখানে চালালো, টিয়ার গ্যাস চালালো। সেই অবস্থায় এরা আমাকে একটা অ্যাম্বুলেন্সে করে কলকাতায় নিয়ে এলো। তারপর অনেক জল হলদি নদীর স্রোত দিয়ে বেরিয়ে গেছে। আজ পর্যন্ত কোনো বিচার পেয়েছে মানুষ? কল্যাণ ব্যানার্জি সেদিনকে সিবিআই করেছিলেন কোর্টে, কিন্তু আজ পর্যন্ত মানুষ কোনো বিচার পায়নি। 10 জন যারা হারিয়ে গেছিল আজও কিন্তু তারা ফিরে আসেনি। এরপরে হচ্ছে সেই ভয়ঙ্কর রাতের কাহিনী। কালী পুজোর দিন অপারেশন নন্দীগ্রাম, রাতের বেলায় আমার বাড়িতে মা কালী পুজো হয়, আমি ওই দিনটা বাড়িতে থাকি, কিন্তু আমি তৃণমূল ভবনে ছিলাম সেদিন। কারণ ফোন করছে বারবার, সুপিয়ান ফোন করছে, কখনো তাহের ফোন করছে,
কখনো আরও যারা আছেন ফোন করছেন, করে দেখুন দিদি কিভাবে গুলি চালাচ্ছে, গুলির আওয়াজ শুনুন, বোমার আওয়াজ শুনুন, সারা রাত বোমার আওয়াজ আর গুলির আওয়াজ শুনেছিলাম। সেদিনও কিন্তু ওদের পাশে কেউ ছিল না। তারপরে পরের দিন আমরা চলে গেলাম এবং ওখানে গিয়ে তমলুকে গিয়ে যখন উঠলাম শুনলাম ওরা কাউকে ঢুকতে দিচ্ছেন না। চণ্ডীগ্রাম থেকে প্রেস পর্যন্ত ঢুকতে পারিনি, সবাইকে আটকে দেওয়া হয়েছে। চণ্ডীগ্রাম বলছি, সরি, চণ্ডীপুর, সোহমের কনস্টিটিউয়েন্সি, ঢুকতে দেওয়া হয়নি। ঘন্টার পর ঘন্টা আমরা অপেক্ষা করেছি। তমলুক থেকে চণ্ডীপুরের ওই জায়গাটা, কাবুল ছিল আমার সাথে, আগে এমএলএ ছিল কিন্তু এখনও তৃণমূলের নেতা। পরের দিন প্রায় এক পা করে যাওয়া, আর তখন অনেকেই আমায় ফোন করছে, তোমাকে তো মেরে ফেলবে, তোমাকে তো মেরে ফেলবে, ওখান থেকে সরে যাও। আমি বললাম আমি যখন এসেছি আমি সরব না, আমি যাবই, যা হবার হবে। 10 দিন কিন্তু পিতাও বেরোয়নি, পুত্রও বেরোয়নি। আর হ্যাঁ, আমি আমার বইতে লিখেছিলাম ওদের নাম, তার কারণ আমি কি করে আমাদের লোকেদের নাম অস্বীকার করব বলুন, তখন আমাদের সাথে ছিল, তাই সম্মান দেওয়ার জন্য লিখেছিলাম। কিন্তু আজকে তো দাঁড়িয়ে লিখতে হলে ওটাকে পাল্টে দেবো, আমি সংশোধন করে দেবো। তার কারণ আমি নন্দীগ্রাম থেকে যারা এসছেন একজন নয়, প্রত্যেককে জিজ্ঞেস করব, ছিল সেদিন ওরা রাস্তায়, নন্দীগ্রামে ছিল রাস্তায়, মানুষের বাড়ি বাড়ি যখন আমরা গেলাম ওরা রাস্তায় ছিল। একটা মিটিং হয়েছিল 10-12 দিন পর, বাবু রেগে মঞ্চ থেকে পালিয়ে গেল। এসব আমি অনেক জানি। এদের মনটা হচ্ছে কুচুটে ভরা। একটা ব্যক্তিগত কথা বলি আপনাদের, যারা এত বড় বড় হম্বিতম্বি করে, একবার দীঘায় গেছি রিভিউ মিটিং করতে, এটা 3-4 বছর আগেকার কথা, যখন আমাদের সাথে ওনারা ছিলেন। তো যেতে যেতে আমি একটু মুচকি হেসেই বললাম, ওরে যদি কোনোদিন আমরা সরকারে না থাকি আমাদের এখানে দীঘায় ঢুকতে দেবে তো? আমি ভাবছি এখানে একটা ছোট্ট ঘর বানাবো। সেই শুনে হম্বিতম্বি করে রেগে পালিয়ে গেল গাড়ি থেকে নেমে। গাড়িতে আমি ছিলাম, ও ছিল, আর একজন সাংবাদিক ছিল। বাবা শপথ দিতে গেছে মন্ত্রী, বড় বড় কথা বলে বেড়ায়। যখন আমাদের তৃণমূল কংগ্রেসের 6 জন রাজ্যমন্ত্রী হলো এবং আমি সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, রেল মিনিস্টার ছিলাম, বাবা শপথ দিতে গেছে, বাবা, নিজের বাবা। দেখলাম এখন অবশ্য উনি বলবেন না, স্বীকার করবেন না, দেখলাম ওনার ছেলে নেই শপথে। খোঁজ খবর নিলাম, শুনলাম বাবা কেন মন্ত্রী হবে, উনি কেন হবেন না, তাই ওনার গোস্বা হয়েছে, তাই উনি বাবার শপথে যাননি। এদের কাছ থেকে শিক্ষা নিতে হবে, এদের কাছ থেকে শিক্ষা নিতে হবে, এদের কাছ থেকে জ্ঞান শুনতে হবে। শুনুন, আমি যখন কংগ্রেস করতাম ছোটবেলায়, ও 3 বার না 2 বার দাঁড়িয়েছিল, সব ইলেকশনে আমি এসেছিলাম, কিন্তু ও গোহারা হেরেছিল। তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল তখনও কিন্তু ওরা তৃণমূল কংগ্রেসে আসেনি, মাটি মাপছিল। তখন কিন্তু সিপিএমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল অখিলগিরি, এবং ভোটে ও 2য় পজিশনে ছিল, আর ওনার পিতৃদেব মাননীয় মহোদয় তিনি ছিলেন 3য় স্থানে। আর এখন তো দেখছেন কত ক্ষমতা, যেন মনে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট উনি। সিবিআই কার বাড়ি যাবে সেটা উনি ঠিক করবেন, ইডি কার বাড়ি যাবে উনি ঠিক করবেন, এনআইএ কার বাড়ি যাবে উনি ঠিক করবেন,
কাকে কাকে জেলে ভরবেন সেটা উনি ঠিক করবেন, কার কার চাকরি খাবেন সেটা উনি ঠিক করবেন। ওনার এক পকেটে বোমা আর এক পকেটে সিবিআই এজেন্সি রেডি। নিজেই বলেছে বোমা ফাটাবো। কি বোমা? না 26,000 টিচারের চাকরি খেয়ে নিয়েছেন। এটা গর্বের? বলুন যদি কোনো মানুষ থাকেন 26,000 ছেলে মেয়ে যারা স্কুলে টিচারি করে, বাচ্চাদের পড়ায়, তাদের চাকরি খেয়ে নেওয়াটাকে আপনারা সমর্থন করেন? আজ যদি আপনাদের নিজেদের ঘরের ছেলে মেয়ে হতো তাহলে কি হতো? আর তারপরে এই রায়টা যে ওই দিন বেরোবে, তুমি 48 ঘন্টা আগে জানলে কি করে? তার মানে তুমি কি রায়টা লিখে দিয়েছিলে, না তোমার পার্টি অফিস থেকে লিখে দিয়েছিলে? এই যে 26,000-এর চাকরি খেয়েছো, 2.5 লক্ষ পরিবার আজকে মৃত্যুর সামনে লড়াই করছে। একজনের কিছু হলে তোমার বাড়ির সামনে জানবে, এরা কিন্তু আসবে, এরা কিন্তু বিচার চাইবে, এরা কিন্তু বিচার চাইবে। এর মধ্যে মিদনাপুরেরও নিশ্চয়ই অনেক আছেন, অনেক পরিবারের ছেলেমেয়েরা আছেন, কম নেই। আমি কিন্তু বলছি, আমরা কিন্তু আপনাদের সাথে আছি। আমি এর শেষ দেখতে চাই। আর যাকে প্রার্থী করেছেন মহানুভব, একেবারে ঈশ্বরের পরেই উনি, নাকি ঈশ্বরের ওপরে হবে? কোথায় কোথায় স্টুডেন্টদের চাকরি খেতেন, চাকরি যারা কর্মপ্রার্থী চাকরি খেতেন। আবার 4 সপ্তাহে 12% শুধু টাকা ফেরত দাও। আপনি সারা জীবন কাজ করে সারা জীবনে যে টাকা খেয়েছেন, আপনি শ্রম দিয়েছেন, আপনি শ্রমের পরিবর্তে টাকা কখনো ফেরত পাওয়া যায়? যায়। একই ফেরত আমি চাই, দিতে হবে। আর যিনি এখানে এই ছাত্রছাত্রীদের চাকরি খাওয়ার জন্য প্রথম হাত নেড়েছিলেন, প্রথম সই করেছিলেন, এই মানুষটা আজকে আপনাদের এখানে দেবাংশুর বিরুদ্ধে লড়াই করছে। আগামী দিনে ওনার কাছ থেকে বিচার পাবেন? কোনো বিচার পাবেন? বিচারকের উনি হচ্ছেন, কি বলবো, ভাষা আসছে না, যিনি বিচারকের আসনে বসে বিজেপির সাথে ফোনে কথা বলতেন, নিজেই বলেছেন। বিচারের আসনে বসে সবার চাকরি খেতেন আর বিজেপি পার্টি করতেন, আর অন্য পলিটিক্যাল পার্টিদের টিভিতে গিয়ে গালাগালি দিচ্ছেন। তাকে আমি কি বলবো? নামটা আপনারা ঠিক করে দেবেন, আমি ঠিক করব না। বিতাড়িত করে দিন। লোডশেডিং করে, ইভিএম চুরি করে নন্দীগ্রামে আজও মামলা ঝুলছে কোর্টে। 2.5 বছর হয়ে গেল, কোনো বিচার হয়নি। তার কারণ লুকিয়ে লুকিয়ে ভোটের মেশিন কারচুপি করেছিল। ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরেও এ কাজ যারা করেছে তাদের মনে রাখবেন, ঈশ্বরও ক্ষমা করবে না, আল্লাহও ক্ষমা করবে না। আজকে উনি বড় গেরুয়াধারী হয়ে গেছেন। বিড়াল বলে মাছ খাবো না, কাশি যাব। সবচেয়ে বড় সাধু হয়ে গেছেন। আমি সাধু পুরুষদের বলি, তোমাদের ভোট লোকে কেন দেবে? 100 দিনের টাকা দেবেন না, এই শব্দ কে বলেছিল? বিজেপি পার্টি এবং গদ্দার বলেছিল কি বলেনি? আবাস যোজনার টাকা দেবেন না, কে বলেছিল? গদ্দার। বাংলার রাস্তার টাকা দেবেন না, বলেছিল কে? গদ্দার। আর বলে বেরিয়েছে তৃণমূল নাকি চুরি করেছে। তাই ওরে, তৃণমূল চুরি তো তোর থেকে শিখেছে, তৃণমূল চুরি করতে জানতো না, তৃণমূল চুরি করেও নি। তোদের মতো কিছু অপদার্থ থেকে, তোদের মতো কিছু অপদার্থের জন্য আজকে তুই পালিয়ে গেছিস আসল কাজটা করে। বিজেপিতে যাতে সিবিআই না ধরে, যাতে ইডি না ধরে, যাতে ইনকাম ট্যাক্স না ধরে, যাতে এনআইএতে না ধরে, আর 10টা দিয়ে গেছিস তৃণমূলের ওপরে।
কিন্তু তৃণমূল মাথা নত করে না, এটা মাথায় রাখবেন। তৃণমূল মাথা নত করে না, করবে না। 350 টিম নিয়ে এসেছিল এখানে। প্রতিদিন চকলেট বোম ফাটলেও এনআইএ, কালী ফটকা কাটলেও এনআইএ, ধানি ফটকা ফাটলেও এনআইএ। গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি অ্যান্ড ফর দ্য এজেন্সি। আজকে এই হয়ে গেছে ভারতবর্ষের অবস্থা। আপনারা এনআরসি সমর্থন করেন, এনআরসি সমর্থন করেন। এনআরসি হলে কি হবে জানেন তো? তা গদ্দারকে প্রশ্ন করছেন না কেন? আমরা সবাই দেশের বাইরে চলে যাব, আর তুমি একা ফুটবল খেলবে? বাবা বলো, তুমি হাফ প্যান্ট পরে একা ফুটবল খেলবে? বলুন, খেলা হবে, ঘরে ঘরে খেলা হবে, মা বোনেরা খেলবে, রূপসীরা খেলবে, কন্যাশ্রীরা করবে, শিক্ষাশ্রীরা খেলবে, সংখ্যালঘুরা খেলবে। আর এখন মুসলিম এলাকায় গিয়ে টাকা পয়সা কিছু দিয়ে বলছে, শোনো তৃণমূলের ভোটটা কাটো। বিজেপির এখন পাখির চোখ দুটো, এক চোখ হচ্ছে সিপিএম আর এক চোখ হচ্ছে কংগ্রেস। বাংলায় কোনো জোট নেই, মনে রাখবেন। আমরাই জিতলে ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়া সরকার তৈরি করব সবাইকে নিয়ে, কিন্তু বাংলায় কোনো জোট নেই। বাংলায় ওটা বিজেপির জোট, ওটা বিজেপির ভোট। তাই ভয় পেয়ে সবাই নাকি চোর, উনি সাধু। জিজ্ঞেস করুন তো, যদি কেউ জিজ্ঞেস করেন হলদিয়াতে আপনার কি কি আছে, নন্দীগ্রামে কি কি আছে, বাড়িঘর কি কি আছে, সম্পত্তি কি কি আছে, মাছ ধরতে দান কিসে করে, পেট্রোল পাম্প কাদের আছে, সব যদি জিজ্ঞেস করতে চান কোনোদিন কোনো উত্তর পাবেন? পাবেন না, কারো বুকে সাহস নেই। আর যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও বিচারালয়, তাই তিনি কখনো বলছেন পদত্যাগ করতে হবে। আমি বলি আগে নিজে দেহ ত্যাগ করুন, তারপরে পদত্যাগের কথা বলবেন। আগে প্রথমে নিজের লজ্জাটা ঢাকুন। নিজের লজ্জাটা ঢাকুন। আপনি বিচারালয়ের কলঙ্ক, আপনি বিচারালয়কে কালিমা লিপ্ত করেছেন। আপনার কোনো অধিকার নেই মানুষের কাছে এসে মানুষের কথা বলবার। ছিলেন তো বিকেশ ভট্টাচার্য জুনিয়র, যিনি সবার চাকরি খান, আর এখন হয়েছেন গদ্দারের জুনিয়র না সিনিয়র আমি জানি না। সেই জন্যেই মমতা ব্যানার্জিকে গালাগালি দেওয়ার আগে বলবো, মমতা ব্যানার্জি তো অনেক দূরের কথা, আগে দেবাংশুর সাথে লড়ুন, আগে দেবাংশুর সাথে লড়ুন, তারপরে কারোর সাথে লড়বেন। অন্য প্রার্থী এখানে আমরা দিইনি। কেন দিইনি? জেনে শুনেই দিইনি। ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি চাকরি খেয়েছেন উনি মিথ্যে কথা বলে। তোমার যদি বলার থাকতো এটা ভুল হয়েছে সংশোধন করে নাও, আমার কোনো আপত্তি নেই। তুমি এক কথায় সবার চাকরি খেয়েছো, ছেড়ে দাও তোমায়। দেবাংশুকে আমি বলবো, যাদের চাকরি গেছে সেই পরিবারগুলোকে নিয়ে আসবে এবং তাদের দুঃখের কথা মানুষের কাছে বলবেন। প্রশাসন গেছে কোর্টে, প্রশাসন প্রশাসনের মতো করবে, ছাত্রছাত্রীরাও গেছে। আমি সারা বাংলার সমগ্র মানুষকে বলবো, দেখুন আজ যদি ভাবে 26,000-এর চাকরি চলে যায়, 2.5 লক্ষ পরিবার, তাকে বলছে 8 বছর কাজ করেছে, ওই 8 বছরের 12% সুদ সহ সব টাকা ফেরত দিতে হবে। একটা লোক শ্রমদান করেছেন, শ্রমদানের বিনিময়ে সে টাকা ফেরত দিতে পারে? একটা লোক কাজ করেছে তো, স্কুলগুলো চলবে কি করে? ছাত্রছাত্রীরা থাকবে কোথায়? পড়াশুনো করবে না গদ্দার তৈরি হবে? মানুষের মতো মানুষ তৈরি হবে না গদ্দার তৈরি হবে? এবার আপনাদের বলি,
এখানে মহাত্মা গান্ধীজির নামে বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছি, তমলুক মেডিকেল কলেজ করে দিয়েছি, মাতঙ্গিনী হাজরা মহাবিদ্যালয় তৈরি হয়েছে। এরকম অনেকগুলো কাজ আমাদের এখানে করা আছে। আমি সবটা না বললেও একটা দুটো তো নিশ্চয়ই বলবো, যদিও এটা বলার কথা আমার নয়, কারণ এটা আমাদের ইলেকশন নয়, এটা দিল্লির ইলেকশন। তা সত্ত্বেও বলি আপনাদের, আচ্ছা একবার চোখ মেলান তো, হলদিয়া আসানসোল এক্সপ্রেস ট্রেন কে করে দিয়েছিল? মনে আছে তো? মালদা টাউন দীঘা এক্সপ্রেস ভায়া রামপুরহাট কে করে দিয়েছিল? তমলুক দীঘা রেল লাইন কে করেছিল? 9 মাসের মধ্যে করে দিয়েছিলাম। সিঙ্গুর নন্দীগ্রাম রেল লাইনও করে এসেছিলাম। দীঘা জলেশ্বরী পুরী রেল লাইন কে করেছিল? দীঘা বালিয়াচক রেল লাইন, পাঁশকুড়া হলদিয়া ডাবল লাইন, তমলুক বাসুরিয়া সুতাহাটা ডাবল লাইন, হলদিয়াতে ডিএম ইউ কোচ ফ্যাক্টরি, জলস্বপ্ন প্রকল্পে 5 লক্ষ বাড়িতে জল যাবে। নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2, নন্দকুমার ও চণ্ডীপুর ব্লকের জন্য আরও 1400 কোটি টাকা ব্যয় করে জল প্রকল্প করা হচ্ছে। নিমতৌড়িতে নতুন ভবন তৈরি হয়েছে কি হয়নি? নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা কে করেছে? 3টে সুপার স্পেশালিটি হাসপাতাল, নন্দীগ্রাম, পাঁশকুড়া, এগরা। তাম্রলিপ্ত মেডিকেল কলেজের আত্মীয়দের বসবাস করবার জন্য, থাকার জন্য 100 বেডের নাইট শেল্টার, তমলুকের নার্সিং সেন্টার, মহিষাদলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, 3টি নতুন কলেজ। মৎস্যজীবীদের জন্য 2 মাস আমরা 5,000 টাকা করে 10,000 টাকা দেব। তার কারণ এই 2 মাস বর্ষাকালে তারা সমুদ্রে যেতে পারে না, তাদের পরিবার কষ্ট থাকে, তাই আমাদের কাছে যা লিস্ট আছে সেই অনুযায়ী আমরা করে দেব। নয়াচরে আমরা মৎস্য হাব তৈরি করছি এবং মাছ শুকনো চাতাল, মাছের বাজার, মাছ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ, অন্যান্য পরিকাঠামো, মৎস্যচাষীদের বার্ধক্য ভাতা, এগুলো আমরা করছি। হলদিয়াতে তাজপুর পোর্ট, গভীর সমুদ্র তৈরি করছি আমরা। 25,000 ছেলেমেয়ের ওখানে আবার চাকরি হবে। ল্যান্ডপোর্ট তৈরি হচ্ছে ওখানে, কেবল ল্যান্ডপোর্ট। হলদিয়াতে 3টে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে, আরও 5টি হচ্ছে। নন্দীগ্রাম 1-এর বৈচিবাড়ি, খেজুরি 2-এর নিজ কসবা 2টি, রামনগর 2-এর ঘোল এবং চণ্ডীপুরের খাগদা। হলদিয়াতে আইটি পার্ক, দীঘাতে কেবল ল্যান্ডিং সেন্টার, আর তাজপুরে হচ্ছে গভীর সমুদ্র বন্দর। এছাড়াও আরও অনেক কাজ হয়েছে। কাজু বাদাম ক্লাস্টার থেকে শুরু করে কাঁথিতে পটাশপুর 2-এ কাঁসা পেতলের ক্লাস্টার, তমলুকে বাঁশের বডি নির্মাণের ক্লাস্টার, পটাশপুর এ শঙ্খখোলার ক্লাস্টার, চণ্ডীপুরে পটচিত্রের ক্লাস্টার, ঘাটার মাস্টার প্ল্যান, এটাও আমরা আগামী দিন তৈরি করব। আপনারা মনে রাখবেন, আমরা কপালেশ্বরী কেলেঘাই এটাও আমরা করে দিয়েছি অলরেডি। এছাড়াও শহীদ মাতঙ্গিনী হাজরার বাড়িতে মেমোরিয়াল গ্যালারি, পিছাবনিতে স্মৃতিসৌধ জাদুঘর আমরা করে দিয়েছি। তাছাড়া একটা বড় কাজ করছি। কোনোদিন ভেবেছিল এদের দেবতা তো এরা নয়, ওদের দেবতা একটাই, বাইরে থেকে ধার করে নিয়ে আসা, যা বলবে তাই। পুরীতে গেছেন? পুরীতে সবাই পুরীতে গেছেন, আপনারা গেছেন তো? পুরীর জগন্নাথ মন্দির দেখেছেন? দীঘা আগে কি ছিল, আজকে কি হয়েছে? দীঘা সৈকত কে তৈরি করে দিয়েছে? আমরা তৈরি করে দিয়েছি। ওর ওপর 3টে ব্রিজ কে তৈরি করে দিয়েছে? আমরা তৈরি করে দিয়েছি। মন্দারমণি কে তৈরি করে দিয়েছে? আমরা তৈরি করে দিয়েছি। তাজপুর গভীর সমুদ্র কে তৈরি করে দিয়েছে? ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার কে তৈরি করে দিয়েছে? প্লাস জগন্নাথ ধাম তৈরি করছি। পুরীর উচ্চতার সমান উচ্চতা। দেবতাটা শুধু হবে মার্বেলের, হয়ে গেছে, এসে গেছে।
ভোগ ঘর থেকে শুরু করে এটা পুরীর থেকে আরও বেশি জায়গা নিয়ে করা হচ্ছে। সমুদ্রে যখন মানুষ আসে একটু দেবদেবতার মন্দিরে যায়, পুরীতে লোক যেমন সমুদ্রে যায় জগন্নাথ ধামকেও দেখতে যায়, সেরকম যারা দীঘায় আসবে এবং সারা পৃথিবী থেকে আমি চাই দীঘা সমুদ্রে দেখে যাক জগন্নাথ ধাম বাংলার, দেখবেন আর ভাববেন মনে মনে ঈশ্বরকে অনেক ধন্যবাদ। ও নীলাচল নিবাসায় নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রা ভাং জগন্নাথায় তে নমো। অর্থাৎ জগন্নাথ ধাম নতুন করে তৈরি হচ্ছে। আর কি চাই? আর বিজেপিকে ভোট দেবেন কেন? কেন ভোট চাইছে? ভোট তো দিয়েছিলেন এখানে, অবশ্য আপনারা তৃণমূলের দুটোকে দিয়েছিলেন, বাবা ছেলেকে, কিন্তু তারা গত 3 বছর ধরে আমাদের সাথে নেই। যত করেছে তত সিবিআই ধরবে বলে পালিয়েছে। আমি আবার আপনাদের কাছে বলি, শুনে রাখুন, দিল্লিতে ভোট দেবেন, আমাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন বিধানসভা ইলেকশনের সময় যে আপনি রাজ্যের জন্য কি করেছেন, যা বলেছেন সেটা করেছেন কিনা। আমরা ইলেকশনের আগে কি বলেছিলাম? 21-এ লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। কি বলেছিলাম? বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি। 10,000 টাকা কৃষক ভাতা দেবো, দিয়েছি। স্মার্টফোন দেবো, এই 10 লাখ টাকার স্মার্ট ক্রেডিট কার্ড করব, করেছি। এছাড়াও অনেক কাজ আছে, বাট মেন এই 4টি বলেছিলাম। আমি যদি বিজেপির 4টে কথা বলি, নরেন্দ্রবাবু আপনাকে ভোট দেব কেন বলুন তো? কেন মানুষ ভোট দেবেন? আপনি বলেছিলেন 15 লাখ টাকা করে সবার অ্যাকাউন্টে জমা দেবেন, দিয়েছেন? পেয়েছেন? 1 লক্ষ টাকা পেয়েছেন? 2 লক্ষ টাকা পেয়েছেন? 3 লক্ষ টাকা পেয়েছেন? 4 লক্ষ টাকা পেয়েছেন? 5 লক্ষ টাকা পেয়েছেন? 6 লক্ষ টাকা পেয়েছেন? 7 লক্ষ টাকা পেয়েছেন? 8 লক্ষ টাকা পেয়েছেন? 9 লক্ষ টাকা পেয়েছেন? 10 লক্ষ টাকা পেয়েছেন? আচ্ছা 5 লক্ষ নয়, ছেড়েই দিলাম, 50,000 টাকা কেউ পেয়েছেন? যদি না পেয়ে থাকেন জোরে বলুন পাইনি। যদি 15 লক্ষ টাকা দেবে বলে দেয়নি, তাহলে ভোট দেবেন কেন? ভোট বক্সে ভোটটা জোড়া ফুলকে দিন, আর মোদির মুখ বন্ধ করে দিন, গদ্দারদের মুখ বন্ধ করে দিন। বলেছিল 2 কোটি বেকারের চাকরি দেবো, আগের ইলেকশনে দিয়েছে? 2 কোটি বেকারের চাকরি দিয়েছে? বরঞ্চ চাকরি খেয়ে নিয়েছে, জিনিসের দাম বাড়িয়েছে। এটা আমাদের হাতে নয়, এটা সেন্ট্রালের হাতে। মেডিসিনের দাম বাড়িয়েছে, মেয়েদের উপর অসম্মান করেছে, দলিতদের উপর অত্যাচার করেছে, কৃষকদের আন্দোলন করতে দেয়নি, রাজনৈতিক নেতাদের জেলে পুরে দিয়েছেন, আর সবাইকে ইডি সিবিআই করে দেখাচ্ছেন। আর বড় বড় চোর ডাকাতগুলো আপনার পার্টিতে গেলেই ভাজপা ওয়াশিং মেশিন, ভাজপা হয়ে গেল কালো, কালো হয়ে গেল আর বেরোলো সাদা হয়ে। আপনার পার্টি করলে চোর ডাকাত মাফিয়া লুটেরা সব মাপ, আর অন্যদের জন্য বন্ধ ঝাপ। কি উত্তর কাকে দিতে হবে? উত্তর দিয়েছেন? আপনি সন্দেশখালি নিয়ে কথা বলেন, আমার মা বোনেরা ওখানে ভালো আছেন। যদি কারো কোনো প্রবলেম হতো আমাকে জানাতো, আমাকে জানায়নি। কিন্তু যখন আমি সংবাদপত্র মারফত জানতে পেরেছি, আমরা সরকারি অফিসারদের দিয়ে ওদের যা প্রবলেম ছিল সেগুলো করে দিয়েছি। কিন্তু আপনি বলুন, গুজরাটের দাঙ্গায় কত লোককে খুন করেছিলেন আপনারা? আজও হাতে রক্তের দাগ আছে। বিলকিস বানুর খুনিদের ছেড়ে দিয়েছেন কারা? হাতরাসে বোনের ওপর অত্যাচার করেছেন কারা? জীবন্ত মহিলাকে জ্বালিয়ে মেরেছেন কারা? এনআরসি নিয়ে কত সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার করেছেন, এমনকি 19 লাখ হিন্দু বাঙালিকেও বাদ দিয়েছিলেন আসাম থেকে। মনে নেই? মনে পড়ে? আজকে আবার বলছে এ क्या है, आप क्यों मछली खाएंगे? मछली मत खाओ, ডিম मत खाओ, মাংস मत खाओ,
মধ্যপ্রদেশে মাংসের দোকান বন্ধ, রাজস্থানে মাছের দোকান বন্ধ, উত্তরপ্রদেশেও মাছ মাংস ডিমের দোকান বন্ধ। তাহলে আপনারা কি বার্লি খেয়ে থাকবেন? কি খাবেন? বার্লি খাবেন আর মোদিকে ভোট দেবেন। বার্লি খাবেন আর গদ্দারকে ভোট দেবেন। কে কি খাবে না খাবে এটা তার নিজস্ব অধিকার। আমরা কাউকে বলতে পারি না তুমি এটা খাবে না, তুমি এই ধর্ম পালন করবে না, তুমি এই কাপড় জামা পরবে না, বলতে পারি? বলার অধিকার আপনারা আমাকে দেননি। আমরা ছোটবেলা থেকে সব শিখিনি। মনে রাখবেন, আজকে জাতি বিক্রি করে দিচ্ছে এনআরসির নামে, ক্যান নামে, ইউনিফর্ম সিভিল কোডের নামে জাতি বিক্রি করে দিচ্ছে, ধর্ম বিক্রি করে দিচ্ছে, দেশ বিক্রি করে দিচ্ছে, ইতিহাস বিক্রি করে দিচ্ছে, জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে, মেডিসিনের দাম বাড়িয়ে দিচ্ছে, বেকার বাড়িয়ে দিচ্ছে, আর লোকে প্রতিবাদ করলেই জেলে পাঠিয়ে দিচ্ছে। এই বাবু যদি আবার ক্ষমতায় আসেন তাহলে দেশে আর কোনো দিন নির্বাচন হবে না, কেউ আর কোনো দিন ভোট দিতে পারবেন না, আর কারো কোনো অধিকার থাকবে না। সংখ্যালঘু ভাই বোনেরা ভয় পাচ্ছেন কেন? আমি তো আছি। তপশিলি ভাই বোনেরা ভয় পাচ্ছেন কেন? আমি তো আছি। আদিবাসী ভাই বোনেরা ভয় পাচ্ছেন কেন? আমি তো আছি। ভূমিজ সম্প্রদায়ের যত কমিউনিটি আছেন ভয় পাচ্ছেন কেন? আমি তো আছি। হিন্দু বাঙালিরা তাদের মধ্যেও অনেক ধর্মীয় রীতিনীতি থাকে, ব্রাহ্মণদের একটা, কায়স্থদের একটা, বৈশ্যদের একটা, শুদ্ধদের একটা, সব ঠিক করে দেবে। একটা নীতি মেনেই চলতে হবে। নীতিটা কি? যা বলবে বিজেপি সেটাই আপনার ধর্ম। মা दुर्गा ना चलবে না। ममता जी तो माँ दुर्गा का पूजा नहीं करने देता है। ममता जी तो सरस्वती पूजा करने नहीं देता है। कि बांग्लाয় दुर्गा পুজো হয় কি হয় না? सरस्वती পুজো হয়, কালী পুজো হয়, শিবের পুজো হয়, রোজা হয়, ইফতার হয়, ঈদ মোবারক হয়, জায়ের থান আছে, মাজিদ থান আছে, গির্জা আছে, ধামসা মাদল আছে, বায়ুল আছে, মা বোনেরা আছে, সব কিছু আছে বাংলায়। তাই মনে রাখবেন, বাংলার উপর কেন অত রাগ জানেন? বাংলাকে ওরা সহ্য করতে পারে না। বাংলাকে সহ্য করতে পারে না কারণ বাংলাই একদিন ভারতবর্ষের রাজধানী ছিল। অন্য সবাই চুপ হয়ে গেলেও বাংলা কোনোদিনও চুপ করে থাকবে না। বাংলা প্রতিবাদ করবে, বাংলা গর্জন করবে, মনে রাখবেন। হঠাৎ কদিন আগে শুনলাম বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি বললাম সাহস তো কম নয় ছোকরা, সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা তো ভালো না। এটা ফোড়েবাজ, তোমাদের দিল্লির টাকা নয়, এটা বাংলার টাকা, মায়ের টাকা, বোনের টাকা, আত্মসম্মানের টাকা। যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাবেন, 60 বছরেও শেষ হবে না। আমি বাড়িয়ে দিয়েছি, আপনারা পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। কৃষকরাও কৃষক ভাতা পান। একটা অ্যাক্সিডেন্ট লোক মারা গেলে পর্যন্ত আমি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসি। এই কদিন আগে একটা মিদনাপুরের বাস অ্যাক্সিডেন্ট করলো পুরীতে, আমি সঙ্গে সঙ্গে সুজিতকে পাঠিয়ে তাদের নিয়ে আসলাম। রেল অ্যাক্সিডেন্ট হলো, আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম, প্রত্যেকটা পরিবারকে চাকরি দিয়েছি, তাদের সাহায্য করেছি, সব সময় করে দিই। কিন্তু আমি তো এটুকু আশা করি যে আপনারা আমাকে এটুকু কাজ করার সুযোগ দেবেন। অনেক জ্বালাচ্ছে আমাদের। যেদিন থেকে ক্ষমতা এসছে, আগে সিপিএম জ্বালিয়েছে আর এখন ওদের দোসর বিজেপি জ্বালাচ্ছে, রাত দিন জ্বালাচ্ছে, সব টাকা বন্ধ করে দিচ্ছে। 100 দিনের কাজে গরিবদের টাকা দেয়নি, কোনো দুর্নীতি হয়নি। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই গদ্দার, তোর যদি ক্ষমতা থাকে তুই বল 4টে শ্বেতপত্র প্রকাশ করতে। একটা হচ্ছে উত্তরপ্রদেশের, একটা মহারাষ্ট্রের, একটা বিহারের, একটা বাংলার, এবং সাথে এজি রিপোর্টও রাখতে হবে। প্রমাণ করো। প্রমাণ না করে বলে দিচ্ছ চোর। গরিব লোকগুলো 100 দিনের কাজ করেছে, 3 বছর টাকা দাওনি। আমাদের লোকেরা দিল্লিতে গেছে আন্দোলন করতে, চুনোপুটি মন্ত্রী খায় না মাথায় দেয়,
তিনি 5 মিনিট টাইমও দেয়নি, টাইম দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছে। কিন্তু আমরা দিয়েছি, আমরা বলেছিলাম চিন্তা করবেন না, এই গরিব লোকগুলোকে 59 লক্ষ লোকের টাকা কেন্দ্রের দেওয়ার কথা, কেন্দ্র দেয়নি, কিন্তু আমরা দিয়েছি, মনে রাখবেন। এবং আগামী দিন কর্মশ্রী প্রকল্প করছি। এটা ছিল 100 দিনের কাজ, হতো 30 দিনের, কিন্তু আমরা বাংলা থেকে প্রোগ্রাম করেছি, সেটার নাম কর্মশ্রী। 50 দিনের কাজের গ্যারেন্টি, এবং 50 দিন কেউ করলে 10 দিন আরও বেশি করতে পারে। এর জন্য দিল্লিতে টাকা চাইতে হবে না, আমরাই দেবো টাকা, রাজ্য দেবে টাকা। বাংলার বাড়ি 43 লক্ষ বাড়ি আমরা ক্ষমতায় আসার পর করে দিয়েছি। আরও 11 লক্ষ বাড়ির লিস্ট পড়ে আছে। সেই বাড়িগুলো কেন্দ্রীয় সরকার ফোন করে করে, ও বিজেপি কল সেন্টার থেকে এখন বলছে কাউকে কাউকে, आप फिर नाम लिखाइए, आपको दे देंगे। बस तुमको देने का जरूरत नहीं है, इसी के लिए नहीं है, चुनाव का टाइम में झूठा मत बोलो। এই 11 লক্ষ লোকের বাড়ির টাকা আমরা ডিসেম্বরে ফার্স্ট কিস্তি দেব, এবং আমরা আরও 3-4 মাসের মধ্যে সেকেন্ড কিস্তিও দিয়ে দেবো, যাতে তারা 1,20,000 টাকা করে পায়। তাহলে কি মা বোনেরা, লক্ষ্মীর ভাণ্ডার চলবে কি? কন্যাশ্রী চলবে, শিক্ষাশ্রী চলবে, যজ্ঞশ্রী চলবে, ঐক্যশ্রী চলবে, মেধাশ্রী চলবে, লোকপ্রসার চলবে, কৃষক ভাতা চলবে, সমুদ্র সাথী চলবে, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তাই যদি থাকে, তাহলে আগামী দিন মনে রাখবেন, আপনাদের ভোট প্রার্থী অন্য কেউ নয়, দেবাংশু। আমি 1984 সালে, ন্যাচারালি তখন আমার বয়স একটু কম ছিল, বাবা মায়েরা যা করতো আর কি আগেকার দিনে, আমার মতো অনেকেরই এরকম আছে। আমার দাদা আমার থেকে বয়সে ছোট, আমি ওর থেকে 5 বছর বড়। এ আমার বইতে লেখা আছে, নতুন করে বলার কিছু নেই। তো আমি ইলেকশনে জিতে গিয়েছিলাম যাদবপুর থেকে কন্টেস্ট করে। সেটা ছিল 1984 সালের নভেম্বর মাস, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর। আর আজকে এই নভেম্বরে ওটা কিন্তু 40 বছর পূরণ হবে, কারণ আমি রাজনীতি করি 10-11 বছর বয়স থেকে। তাই দেবাংশুকেও পাঠিয়েছে এখানে বোয়াল মাছে খবল মারতে, মানুষের মাঝে দাঁড়িয়ে কাজ করতে। আমি সেদিন থেকে কাজ করতাম বলেই সিপিএম ভয় পেয়ে সবাইকে হারাবার চেষ্টা করতো, কিন্তু আমাকে হারাতে পারতো না। যে কায়দায় ইলেকশন করেছিল ওরা নন্দীগ্রামে, আমি নন্দীগ্রামের মানুষকে ভালোবাসি, কিন্তু আমি ভাবতেও পারি না পুলিশের একটা দল, মানে তখনকার যারা ইলেকশন কমিশনে ছিল, এবং টাকা কত টাকা আছে জানেন? ইলেকশনের আগে কাউকে 50,000 পকেটে দিয়ে দেয়, কাউকে 1 লাখ দিয়ে দেয়, কাউকে 2 লাখ দেবে, কাউকে 5 লাখ দেবে। টাকা নেবেন কি নেবেন না আপনার ব্যাপার। আপনাদের তো 15 লক্ষ টাকা পাওনা আছে, তাই না? যদি টাকা দেয়ও সেটা ওদের টাকা নয়, পাপের টাকা। 15 লক্ষ টাকা তো দেয়নি। আপনার খাবার ইচ্ছা হলো আপনি খেয়ে নিন, কিন্তু ভোটের বাক্সে উল্টে দিন, তৃণমূলকে জোড়াফুলকে ভোট দিন, এটা মাথায় রাখবেন। মনে থাকবে কথাগুলো। কি দেবাংশুকে জেতাবেন তো? ও হয়তো কোনোদিন ভাবেইনি ও ইলেকশনে লড়বে, যেমন আমি কোনোদিন প্রথমে ভাবিনি যে আমাকে দাঁড় করাবে। ওকে আমি দাঁড় করিয়েছি একটাই কারণে, যে আগামী দিন এই মেদিনীপুর জেলাটাকে সাফসুত্র করবে, এবং এই মেদিনীপুর জেলায় ঘুরে বেড়াবে তমলুক থেকে কন্টাই, কন্টাই থেকে তমলুক, মহিষাদল, নন্দীগ্রাম, ময়না, সবং থেকে শুরু করে ওদিকটা আছে। কিন্তু আমি বলবো মিদনাপুর পূর্বটা নতুন জেলা, এটাই দেখো ভালো করে। বাদবাকি কাজ তো আমি আপনাদের সাথে আছি। আমি কথা দিলে কথা রাখি। কি ভোটটা দেবেন তো? জোড়া ফুলে ভোটটা দেবেন তো?
আবার পুলিশ এসে ভয় দেখালো, ভয় পাবেন না তো। মনে রাখবেন 1 মাস বাদে ওরা গেছে, প্রথম নির্বাচন হয়ে গেছে, মোদিবাবু ঘাবড়ে গেছে। প্রথম নির্বাচন হয়ে গেছে, বিজেপি ঘাবড়ে গেছে। এত সস্তা নয়, ইসবার 400 পার। এতই সস্তা মানুষ বলছে ইসবার 200 নেই হোগা পার। তার কারণ অন্যান্য রাজ্যে যে যার মতো লড়ছে, এবং সেক্ষেত্রে বিজেপি মনে রাখবেন যতই আশা করে বসে থাকুক, আগের বার 303টে সিট পেয়েছিল, বিহার থেকে সবটা পেয়েছিল, তামিলনাড়ু পেয়েছিল, কর্ণাটক পেয়েছিল, ইউপি পেয়েছিল, রাজস্থান পেয়েছিল, মধ্যপ্রদেশ পেয়েছিল, বাংলা থেকেও 18টা সিট পেয়েছিল। কিন্তু এবার সে গুড়ে বালি, এবার সে গুড়ে বালি। আমরা বাংলায় জোট না করলেও ইন্ডিয়া জোটকে ক্ষমতায় দিল্লিতে আমরাই নিয়ে আসবো, এটা মাথায় রাখবেন। এবং তা যদি করতে হয় তাহলে আমার সাথে স্লোগান দিয়ে বলুন, অলি গলি মে শোর হে, অলি গলি মে শোর হে, अली गली में शोर है, अली गली में शोर है, देश में शोर है, देश में शोर है। গরিবদের টাকা দাওনি কেন? বিজেপি জব দাও। 100 দিনের টাকা কোথায় গেল? বিজেপি জব দাও। বাংলার বাড়ি টাকা কোথায় গেল? বিজেপি জব দাও। 26,000 লোকের চাকরি গেল কেন? বিজেপি জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। গদি তো এমনিতেই চলে যাবে, আর 1 মাস আছে, যত তেল একটু ধামাকা টামাকা দেখিয়ে দিক। আর বলি, আর নেই দরকার, আর নেই দরকার, আর নেই দরকার, আর নেই দরকার দাম বাড়ানোর সরকার, দাম বাড়ানোর সরকার, এনআরসি সরকার, সিএএ সরকার, সিভিল কোডের সরকার, ডাকাতির সরকার, লুটেরার সরকার, চোরেদের সরকার, পকেটমারের সরকার, পকেটমারের সরকার। বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। আরে বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সকাল সকাল ভোট দিন, সকাল সকাল ভোট দিন। আরে বল না, জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, সকাল সকাল ভোট দিন, অধিকার রক্ষায় ভোট দিন। আমরা সবাই নাগরিক, আমরা সবাই নাগরিক। বলবি নাগরিক, নাগরিক, আমরা সবাই নাগরিক, আমরা সবাই নাগরিক, আমরা সবাই নাগরিক। সারা ভারতবর্ষ দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক। সারা ভারতবর্ষ দিচ্ছে ডাক। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় বাংলা, 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 জয় বাংলা। এবার আমি আপনাদের কাছে 4 মিনিট চেয়ে নেব। ইন্দ্রনীল প্রখ্যাত গায়ক আমাদের সাথে এসছে, তার তো কিছু করা উচিত। আমার এখানে অনেক আদিবাসী ভাই বোনেরা এবং অন্যান্য কমিউনিটিরও অনেকেই এসছেন। আমি তাদের কাছ থেকে আমি অনেক শিখতে পারি, অনেক শিখি। তাই তাদের সাথে আমি পায়েও পা মেলাই। তাই আপনাদের বলবো, এই 4টে মিনিট টাইম আমাদের দেবেন। তার আগে বলবো জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম,
তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এই ধামসাটা কি ওপরে তোলা যাবে? এই একটা সাইডে রাখো না, পারবে? দেখো না, ওই বড়টা, ও তো নিচে চাকা লাগানো আছে মনে হচ্ছে। সিঁড়ি দিয়ে উঠবে না, কাঁধে তুলে নিয়ে আসতে হবে, 5-6 জন মিলে করতে হবে। আরে ভেঙে দিও না ভাই। না না, ওরা ওরা জানে কী করে তুলতে, ওরা তুলবে। ভাই তোমরা 4-5 জন একটু সাপোর্ট করো না। দিয়ে দিক না। হ্যালো হ্যালো হ্যালো, একটু জোরে হাততালি হবে, একটু গানের তালে তালে হোক। 1 2 3 4 1 2 3 tang ditang tang ditang 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 tang abe topa eiti bahagara kurli abe topa eiti bahagara kurli edes tomar amar ar amra gori khamar edes tomar amar ar amra gori khamar ar amra gori স্বপন দিয়ে সোনার কামনায় আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায় পারুল বন ডাকে চম্পা ছুটে আয় মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় ditang tang ditang tang ditang 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 tang ditang tang ditang tang ditang 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 tang abe topa eiti bahagara kurli abe topa eiti bahagara kurli Pindare পলাশের বন পালাবো পালাবো মন Pindare পলাশের বন পালাবো পালাবো মন নাংটি ইঁদুরে ঢোল কাটে নাংটি ইঁদুরে ঢোল কাটে ও কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে আরে বতরে পীড়িতের ফুল ফুটে আমার বধুরা ইতকানা বাড়ির পথে আনা গোনা আমার বধুরা ইতকানা বাড়ির পথে আনা গোনা দিন সবাই উঠে ধান কুটে দিন সবাই ধান উঠে উঠে হে কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে আরে বতরে পীড়িতের ফুল ফুটে ditang tang ditang tang ditang 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 tang abe topa eiti bahagara kurli abe topa eiti bahagara kurli ditang ditang bolim e madole tan toli ditang ditang bolim e madole tan toli তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায় আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায় পারুল বন ডাকে চম্পা ছুটে আয় মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় ditang tang ditang tang ditang 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 tang ditang tang ditang tang ditang 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 tang abe topa eiti bahagara kurli abe topa eiti bahagara kurli abe topa eiti bahagara kurli
ধিতাং বলে জাগরে 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 হৃদয়টা খোলা রাখরে জাগরে 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 জয় হ জয় হ জয় হ জয় 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 রে জয় 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 হে জয় 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 হে জয় বাংলা।